আমাকে এসএমএসটি পাঠিয়েছেন আবু তোহা মোহাম্মদ তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না। তিনি একজন পেশায় একজন ছাত্র, মিরপুর 1-এ তিনি থাকেন, এবং তিনি বলছেন যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3 তলা বাসাটি, 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচতলায় ভাড়াটিয়া থাকত। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দিই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ি এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো, টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল, আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময় আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না।
তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দা। আচ্ছা, আরেকটা ঘটনায় চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা। শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাস্তালে এবং আমার সাথে মাসুম রয়েছে। আমরা একটু আগে একটা ঘটনা পড়েছি, বেশ কিছু SMS পড়েছি। এখন সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাবো এন্ড আমাদের সাথে আজকে জয়েন করেছে। আপনার নামটা বলুন। লিসেনার্স, আমি আলিফ, পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সবার আগে জানাতে যাচ্ছি যে পাইওনিয়ার যত সব স্টুডেন্ট আছে যারা এই প্রোগ্রামটা শুনছে তো রাতে, তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব। তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। আমার পক্ষ থেকেও সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। এটা হচ্ছে 20শে জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। আচ্ছা, ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় ডক্টররা, ডান হাতে একটা লাগিয়ে দেয়। তো এখন আসল মূল ঘটনায় চলে যাচ্ছি। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার দিকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরা বাসাটাই থমথম একটা পরিবেশ বিরাজ করে। নর্মাল একটা মানুষ মারা গেলে যেরকম পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরা বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন। জানুয়ারি মাসের। আপনার জানালার বাইরে একবার পর্দাটা সরিয়ে দেখতে পারেন যে এরকম কোনো ইমেজ দেখতে পান কিনা, বা ভালো হয় কিন্তু একবার তাকে চেক করে নিলেন যে এরকম কোনো কিছু আছে কিনা বা কোনো ইমেজ চারপাশে আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি যে হঠাৎ সবচেয়ে বেশি ভয় পাবেন যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সময় দেখেন যে ঘরের মধ্যে এরকম একটা ইমেজ। আর চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন। আপনার নামটা বলুন প্লিজ। আচ্ছা, 1 সেকেন্ড, আমার মনে হয় যে ওখানে একটু সমস্যা আছে। আপনি বরং আমাদের সাথে এইখানে এসে জয়েন করেন প্লিজ। জি, ঠিক আছে। আইটু কাছ থেকে বলতে হবে। ওকে, হ্যালো। ওকে, হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি পাইওনিয়ার ডেন্টাল কলেজ থেকে। ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসেনার্স যারা এখন শুনছেন, এবং পাইওনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14th ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাঙ্কস ফর ইয়ার সাপোর্ট। এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যাতে আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না। তো বাসাটা হচ্ছে 5তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর
5 তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো মানে স্টাইলের বিল্ডিং, সো এক একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, ওকে 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে মানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি। মানে ওই বাসার যে সিলিংটা ছিল নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল, সো বিছনা থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজুর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি, মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়, তো যদিও আমার থেকে বয়স অনলি 2 মাস ছোট। তো মানে আমার তো ওনারা দুজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ ওর নাম রাজিন, আমরা 3জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য, মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে আমার কিছু ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি। ওইটা এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা যখনই আমাদের হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল, এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে একটা ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের, রাসেল ভাই আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরানো ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দই শুনবো, আমি তো অন্য কারোর শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পারছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে খেয়াল করিনি। আমরা এখন মূল ঘটনায় চলে যাই তাহলে। মূল ঘটনাটা এই জিনিসটার পরে মানে আমার একটু হয়েছিল যে এখানে একটু মানে কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে অত ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকেই আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন। তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়, ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে এসে পড়ে। ওকে। এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসছে, পরীক্ষা, তো কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি মানে আমার ফুপি, উনি তাকে বলে দিছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি।
তার রুমে যে তার বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা। পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে তার যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন বের হবে আর কি, রুম থেকে বের হয়ে যে হলওয়েতে আসলো, দেখলো যে ক্যান্ডেল নিভে গেল। মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। এভাবে করতে করতে সে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়াই আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালাইলো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা। তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্টলি আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফওয়ে যাওয়ার পরে সে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পারছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কেউ জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ের যে ফুটস্টেপ, দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা সিটকে নিয়ে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ ছিল, লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইন্টারকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপরে আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাড়াতাড়ি উপরে আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা। তো এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল, কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো। এবং সে লেপের নিচে, সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না। সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছনার পাশ দিয়ে হাঁটতেছে, তার চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে, সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা। আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে, কিন্তু সে ডিসাইড করলো যে না, আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেপটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল। এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল, বডিটা ঢুকে বের হয়ে সে হলওয়েতে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো, সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকার তার তো কিছু দেখার কথা নেই, কিন্তু আলোটা তার সামনের রাস্তা যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখানে থেকে বের হতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে আসছে। তো সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসছে কাজের মানুষদেরকে নিয়ে। এসব তাদেরকে তো জড়ায় ধরলো যে এরকম কি জানি আছে পিছে, কিন্তু তারা তাকে দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছুই বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন,
তারপরে এগুলো সব ওকে বলা হলো যে হয়েছে এখানে, তুমি আর উপরে যাবা না। এরপর থেকে উপরের থেকে তাদের যে জিনিস যা ছিল আর কি, বিলঙ্গিংস সবকিছু নিচে নিয়ে আসে বললো, তারা আর উপরে থাকে না, এবং ওই বাসা এখন পর্যন্ত মানে লক এন্ড কিতে রাখা হয়েছে আর কি, এখন আর কেউ যায় না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি কিছু